হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? হোপফুলি সবাই ভালো হবেন, সুস্থ হবেন। আমি রাজনীশ কুমার যাদব আপনাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে। আমি আগে নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি 2018 WBCS পাস করে এক্সিকিউটিভ জয়েন করেছিলাম, র্যাঙ্ক 6 করেছিলাম। আর এখন আমি পশ্চিম মেদিনীপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর অন প্রভিশন হিসেবে পোস্টেড আছি। বন্ধুগণ, খুবই শীঘ্রই WBCS 2022-এর নোটিফিকেশানটা পাবলিশ হয়ে যাবে। আর আশা করি জুন জুলাইয়ের মধ্যে এর প্রিলিমসের পরীক্ষাটাও হয়ে যাবে। তো আপনার হাতে 3 থেকে 4 মাস আছে। তো এই 3 থেকে 4 মাস আপনি ভালো করে পড়াশোনা করুন, জোশটা হাই রাখুন, ডেডিকেটেড থাকুন আর কনসিস্টেন্সি বজায় রাখুন। বন্ধুগণ, আমি একটা টাইম টেবিল শেয়ার করেছিলাম, ওখান থেকে আমি খুবই ভালো রেসপন্স পাচ্ছি। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, যারা ওই ভিডিওটা দেখেনি ওই ভিডিওটা দেখুন, ওখান থেকে টাইম টেবিলটা নোট করুন। একটা এক্সপেরিমেন্ট আছে, একটা মানে ওয়েল নোন এক্সপেরিমেন্ট আছে। যদি আমরা কোনো জিনিসটা নিজের লাইফে 21 দিন করে নেব, ওটা আমাদের হ্যাবিট হয়ে যাবে, আমাদের ডিসিপ্লিনে ইনকালকেট হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করব যে ওই টাইম টেবিলটাকে 21 দিনের জন্য ফলো করুন আর চেষ্টা করুন যত ভালো করে পড়াশোনা করতে। উইদাউট ওয়েস্টিং টাইম আজকে ভিডিওর বিষয়টা আমি বলে দিই। অনেক অ্যাসপিরেন্টরা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে স্যার কীভাবে নিজের নোটসটা তৈরি করব। তো আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব নিজের এক্সপিরিয়েন্স, আমি কিভাবে নোটস তৈরি করেছিলাম আর কি মিস্টেক করেছিলাম, আর ওই মিস্টেকটা আপনারা করবেন না। সেকেন্ডলি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি নোটসের কি ইম্পর্টেন্স আছে, নোটস কীভাবে তৈরি করা যায় আর কোন কোন সাবজেক্টের জন্য নোটসটা তৈরি করতে পারেন আপনারা। তো এই সব বিষয়টা আমরা আজকে ডিসকাস করব, আলোচনা করব এই ভিডিওতে। কাইন্ডলি ভিডিওটাকে শেষ অবধি দেখুন। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নেব যে নোটসের গুরুত্বটা কী, কেন ইম্পর্টেন্ট আছে নোটস তৈরি করা। ফার্স্ট অফ অল এক্সাম্পল একটা দিই। ধরে নিন আপনার 1 মাসের পরে প্রিলিমস বা মেন্স আছে। 1 মাসের মধ্যে কি আপনারা 8টা বিষয় রিভাইজ করতে পারবেন? আমি আগেই বলেছিলাম রিভিশন ইজ আ কি টু সাকসেস। বলুন আপনি কি 1 মাসের 8টা বিষয় রিভাইজ করতে পারবেন? হোপফুলি না। আমার ক্ষেত্রে তো পসিবল নয়। এবার হয় সবার পড়াশোনার স্ট্র্যাটেজি আলাদা হয়, কিন্তু আমি যেটা প্রিফার করি একটা ভালো হ্যান্ডি নোটস তৈরি করা। তো এবার সবথেকে প্রথম হচ্ছে রিভিশন। তো যদি আমাদের হাতে একটা ভালো হ্যান্ডি নোটস থাকবে, তো আমরা ওই 8টা বিষয় 1 মাসের মধ্যে 2 বার রিভাইজ করতে পারবো। কিন্তু যদি আমাদের হাতে নোটস না থাকে আর আমাদেরকে বই থেকে রিভাইজ করতে হবে, তো সেটা একদমই পসিবল নয়। তাই জন্য আমি সবসময় বলি নোটস রাখুন, নোটস তৈরি করুন। সেকেন্ড ইম্পর্টেন্স হচ্ছে নোটস তৈরি করার কনসলিডেশন। ধরে নিন আপনি 2-3টে আলাদা আলাদা সোর্স থেকে পড়াশোনা করছেন, আলাদা আলাদা বই থেকে পড়ছেন। ধরে নিন আপনি অনেকটা মক টেস্ট সলভ করছেন, সেখান থেকে নতুন নতুন ইনফরমেশন পাচ্ছেন যেটা আপনি বইতে পেলেন না। তো ওই সব জিনিসকে আপনি এক জায়গায় লিখতে পারেন, ওটাকে বলা হয় কনসলিডেশন। তো যতগুলো ইনফরমেশন আপনি পুরো বছরের মধ্যে পড়াশোনা করে পেয়েছেন, সবগুলো আপনি নিজের নোটসে রাখবেন। ধরে নিন হিস্ট্রির জন্য স্পেকট্রাম পড়েছেন। এবার এটা তো পসিবল নয় যে স্পেকট্রাম সব কোয়েশ্চেনগুলো কভার করে নেবে। হয় কয়েকটা কোয়েশ্চেন স্পেকট্রামে দেওয়া নেই বা ওখানে কোনো ডিসক্রিপশান নেই, তো আপনি ওটা কোনো আলাদা সোর্স থেকে পাচ্ছেন। তো ওই যেই ডিসক্রিপশানটা আপনি পেয়েছেন, ওটাকে কী করবেন, আপনি নিজের নোটসের মধ্যে আপডেট করে দেবেন। সেটাকে বলা হয় আপডেটিং অফ নোটস, ঠিক আছে? এবার থার্ড হচ্ছে অ্যালাইনমেন্ট উইথ দ্য এক্সামিনেশান। আপনি যেই নোটসটা তৈরি করছেন, ওটাকে কী করবেন, আপনি নিজের এক্সামের যেই সিলেবাস আছে সেখান থেকে পুরো অ্যালাইন করে নেবেন, টপিক ওয়াইজ টপিক, ঠিক আছে? এরকম করলে আপনার প্রিপারেশনটা একদম সঠিক থাকবে, অন পাথ থাকবে। তো আমি বলবো চেষ্টা করুন নোটস তৈরি করতে। দেখবেন যেদিনকে আপনি নোটস তৈরি করে নেবেন না, আপনি নিজেই ফিল করবেন কি আপনি একটা প্রোডাক্টিভ কাজ করেছেন। আর এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে আমার ক্ষেত্রে ওটা খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। যখন আমি নোটসটা তৈরি করতাম না, ধরে নিন একটা চ্যাপ্টারের আমি নোটস তৈরি করে নিয়েছি, আর ওই নোটসটা তৈরি করার পর আমি ভাবতাম যে হ্যাঁ, এই চ্যাপ্টারের নোটস তৈরি করেছি মানে কিছু প্রোডাক্টিভ করেছি। আর ওই চ্যাপ্টারটা এমনি বই থেকে যদি আমি পড়তাম তো আমাকে 2 দিন 3 দিন লাগতো, কিন্তু নোটস থেকে পড়েছি 4 ঘন্টার মধ্যে ওই চ্যাপ্টারটা শেষ। তো এই জন্য নোটসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তা এবার আসছি আমরা কীভাবে নোটস তৈরি করব। নোটস তৈরি করার কিছু পদ্ধতি আছে, কিছু প্রসেস আছে, সেটা আপনাকে ফলো করতে হবে। ফার্স্ট অফ অল আপনারা নোটস তৈরি করতে
করতের জন্য একটা A4 শিটের ব্যবহার করতে পারেন বা নোটবুকের বা রেজিস্টারের ব্যবহার করতে পারবেন। A4 শিটটা আমি কেন বলছি, আমি এর আগে বললাম আপডেটিং অফ নোটস। A4 শিট থাকলে ওটা লুজ শিট থাকবে, আপনি লিখেছেন, এবার আপনি কোনো অন্য সোর্স থেকে কিছু ইনফরমেশন পেয়েছেন, সেটা আপনি নতুন A4 লিখে ওখানে ঢুকিয়ে দিন, ওটা আপডেট হয়ে গেছে। কিন্তু ওটা মেনটেন করা খুবই কঠিন কাজ, সহজ নয় যে পুরো A4 শিটটা মেনটেন করবেন, ওটা খুবই কঠিন। তো তাই জন্য আমি নিজের ক্ষেত্রে A4 ছেড়ে এই রেজিস্টারটা যেটা হয় মানে নোটবুকটা ওই আমি ইউজ করেছিলাম। কিন্তু আমি কি করতাম যে ধরে নিন একটা পুরো পেজ আছে, ওই রেজিস্টারের পুরো পেজ আছে, মানে কপির পুরো পেজ আছে, তো আমি কি করতাম 2/3 লিখে নিতাম, আর 1/3 পোর্শনটা ওই মানে একদম নিচের দিক পোর্শনটা লাইন টেনে ব্ল্যাঙ্ক রেখে দিতাম, যে যদি আমি কোনো নতুন ইনফরমেশন পাই ওই নতুন ইনফরমেশনটা আমি ওখানে আপডেট করে দেব। ওই টপিক ধরে নিন অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস আছে, সেখানে পর্তুগিজ এসছিলেন, পর্তুগিজ কখন এসছেন সেই সব দেওয়া আছে, কিন্তু যদি আমি কোনো একটা নতুন ইনফরমেশন পাই কোনো অন্য দিক থেকে, কোনো অন্য সোর্স থেকে, তো সেই নতুন ইনফরমেশনটা আমি ওখানে আপডেট করব। তো এই আপডেটশানটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনি কোনো মক টেস্ট সলভ করছেন, ওখান থেকে কোনো নতুন ইনফরমেশন পেয়েছেন, ওটা আপডেট করে দিন, ঠিক আছে। এই আপডেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা চেষ্টা করবেন সব সময় করতে। এবার সেকেন্ড হচ্ছে নোটস তৈরি করার সেকেন্ড যে প্রসেস আছে, কি নোটস কোনো দিন পুরো প্যারাগ্রাফে লিখবেন না, ঠিক আছে। এরকম নেই যে বইতে যেরকম আছে ওরকম আমি টুকে দিয়েছি, এটা তো আপনি একটা বই থেকে অন্য একটা বই তৈরি করছেন, সেটা সেরকম একদম করবেন না। কয়েকজন অ্যাসপিরেন্ট জিজ্ঞেস করেন স্যার কী লিখবো আমরা বুঝতে পারি না। যখন আপনি একটা প্যারাগ্রাফ পড়ছেন, ওখান থেকে যেই ফ্যাকচুয়াল ডাটা ইনফরমেশান আছে সেটা নোট ডাউন করুন। কি করে নোট ডাউন করবেন? শর্ট সেন্টেন্স, একদম শর্ট সেন্টেন্স, 1 লাইন 2 লাইনের সেন্টেন্স রাখবেন। এরকম নয় যে হ্যাঁ পুরো প্যারাগ্রাফটা পয়েন্ট ওয়াইজ স্টার মার্ক করে 2 লাইন লিখে দিলেন, ফির স্টার মার্ক করে 2 লাইন লিখে দিলেন, এটা হচ্ছে আপনার নোটস, ঠিক আছে। এই নোটসটা থাকলে আপনি খুব ভালোভাবে রিভাইজ করতে পারবেন। সেকেন্ডলি ওটা খুবই বড় হবে না, খুবই শর্ট অ্যান্ড ক্রিপস হয়ে যাবে। তো দেখবেন যে এত মোটা বইয়ের নোটস এতটুকু হয়েছে, তো এটা পড়ার মানে আপনার ভিতরে একটা ইয়ে থাকবে যে হ্যাঁ এটা তো আমি 10 দিনের মধ্যে শেষ করে দেবো, কিন্তু এত মোটা বই আপনি বলবেন যে এটা তো 1 মাস লেগে যাবে, ওটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট থাকে। তো যেটা আমি বললাম নোট ডাউন করে নিন। শর্ট সেন্টেন্স ব্যবহার করবেন, শর্ট সেন্টেন্স, কনসাইজ, প্রিসাইজ, একদম টু দ্য পয়েন্ট লিখতে, এইদিকে ওদিকে কোনো কথা লিখবেন না, টু দ্য পয়েন্ট। ধরে নিন কোনো একটা ট্রিটি আছে, ওই ট্রিটি কোন সালে সাইন হয়েছে, কোন দুটো পার্টির মধ্যে সই হয়েছে, আর ওই ট্রিটির কী ইম্পর্টেন্স ছিল, বাস এই 3-4টে জিনিস আপনাদেরকে লিখতে হবে, আর কিছু নয়। নেক্সট হচ্ছে যেটা, যখন আপনারা নোটস লিখছেন তো সবসময় চেষ্টা করবেন পয়েন্ট ওয়াইজ লেখার। আমি আগেও বললাম যে পয়েন্ট ওয়াইজ লিখতে আপনাদের খুবই ভালো হবে, যখন আপনারা ওটাকে রিভাইজ করবেন আপনি একদম ভালোভাবে রিভাইজ করতে পারবেন। তো পয়েন্টস ওয়াইজ লিখবেন, আর কোনো লং প্যারাগ্রাফ চলবে না। সেকেন্ড হচ্ছে যেই নোটসটা লিখছেন আপনি যখন ওটাকে রিভাইজ করবেন, ইউজ পেন, স্পেশালি রেড পেন। ধরে নিন আপনি নিজের নোটসটা ফার্স্ট টাইম রিভাইজ করছেন, ওই নোটসের মধ্যে আপনি দেখেছেন যে হ্যাঁ এই পয়েন্টটা ইম্পর্টেন্ট আছে, বা কোনো মক টেস্টে বা কোনো এমসিকিউতে আমি দেখেছিলাম, সেটা আন্ডারলাইন করে দিন, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট, এটা আছে যে যখন আপনি নেক্সট টাইম ওই নোটসটাকে রিভাইজ করবেন, যেই পার্টটা আন্ডারলাইন আছে না, আপনার মাইন্ডে স্ট্রাইক করবে যে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তো ওটার উপরে আপনার বেশি গুরুত্ব থাকবে, ওই চোখটা ওকে আগে ধরে নেবে, আপনার চোখটা ওকে আগে ধরে নেবে যে হ্যাঁ এই ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তো সেই সব প্রসেসটা মেনটেন করবেন, যখন আপনি রিভাইজ করছেন পেন হাতে নিয়ে কোন পয়েন্টটা ইম্পর্টেন্ট আছে ওটা আন্ডারলাইন করে নেবেন। যদি দেখবেন যে 3-4বার রিভাইজ করার পর বেশিরভাগ আপনার মাথায় চলে আসবে, আপনার মনে থাকবে যে হ্যাঁ এইটা আমি লিখেছিলাম, এই আছে। কিন্তু কিছু কিছু ইনফরমেশান আপনার মাথায় থাকবে না, আপনাকে প্রত্যেকবার লাগবে যে এটা নতুন আছে, এটা তো আমি কোনোদিন পড়িনি। সেটাকে আপনি একটা ব্র্যাকেট করে নিন, ঠিক আছে। সেটাকে ব্র্যাকেট করলে আপনার চোখে চলে আসবে যে এই পয়েন্টটা আমি বারবার মিস করি, তো ওখানে আপনি বেশি জোর দেবেন। তো এই কিছু কিছু প্রসেস আছে আপনাকে ফলো করতে হবে। মেনলি যেটা ইম্পর্ট্যান্ট আছে, একটা ব্ল্যাঙ্ক স্পেস রাখবেন ওই আপডেট করার জন্য। সেকেন্ডলি হচ্ছে প্রিসাইজ লিখবেন, দুটো পয়েন্টের মধ্যে, দুটো লাইনের মধ্যে পয়েন্টটা শেষ করে দেবেন, একদম প্যারাগ্রাফ হিসেবে যাবেন না, নিজের ওয়ার্ডসে লিখবেন, যেটা আপনি পড়েছেন, যেটা আপনি বুঝেছেন, সেখান থেকে যেই ওয়ার্ডস আপনি বানাতে পারছেন সেটা লিখবেন। আর থার্ড হচ্ছে যে কি বলেছিলাম ভুলে গেলাম, প্রিসাইজ তো বললাম। থার্ড হচ্ছে যে হ্যাঁ আন্ডারলাইন করুন, আন্ডারলাইন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক। এবার কোন কোন বিষয়ের নোটসটা তৈরি করতে হবে আপনাকে? ফার্স্ট অফ অল কারেন্ট অ্যাফেয়ার্স,
খুবই ইম্পর্টেন্ট। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেক দিন 10টা কারেন্ট অ্যাফেয়ার লিখবেন। ওই 10টা কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে এরকম নয় যে পুরো ডিটেলসটা লিখে নেবেন। ওই কারেন্ট অ্যাফেয়ার্স ধরে নিন নাসা কোনো একটা মিশন লঞ্চ করেছে, ওই মিশনের নাসা কোন দিনে লঞ্চ করেছে, ওই মিশনের নাম কী আছে, ওই মিশনের ইম্পর্টেন্স কী আছে, ব্যাস। আর কিছু বেশি মানে ডিটেলস, একদম ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই। তো কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস তৈরি করবেন, স্পেকট্রামের মডার্ন ইন্ডিয়া নোটস তৈরি করবেন, খুবই ইম্পর্টেন্ট, সেটা মনে রাখুন। ওর পর পুনাম দালাল দাইয়া এনশিয়েন্ট অ্যান্ড মিডিভেল ইন্ডিয়া ওর নোটসটা তৈরি করবেন। ওর পর জিওগ্রাফি নোটসটা তৈরি করবেন। পলিটি নোটস তৈরি করার কোনো দরকার নেই, ও নিজের একটা নোটস হিসেবেই তৈরি করা আছে লক্ষ্মীকান্ত। এরপর ইকোনমিক্সের নোটসটা তৈরি করবেন। তো এই সাবজেক্টের নোটসটা তৈরি করতে হবে আপনাদেরকে, স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার। প্রত্যেক দিন আপনারা কারেন্ট অ্যাফেয়ার পড়ুন। এরপর এনভায়রনমেন্টের নোটসটা তৈরি করবেন, শঙ্কর আইএসের বই, আমি একটা ভিডিওতে বুক লিস্ট দিয়েছি ওখান থেকে। আর আমি আগে একটা সিরিজ চালু করব যেখানে প্রত্যেকটা বইয়ের কোন কোন চ্যাপ্টার, কোন কোন পেজ নাম্বারটা ইম্পর্টেন্ট আছে সেটাও আপনাদেরকে বলবো। তো হোপফুলি আপনারা বুঝেছেন যে কিভাবে আপনারা নোটস তৈরি করতে পারেন। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগেছে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নমস্কার। আর বেল আইকনটা টিপে দেবেন, আপনি নোটিফিকেশান পাবেন যে কবে আমরা নেক্সট ভিডিওটা লঞ্চ করছি। আর কয়েকটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার ডিসক্রিপটিভের জন্য কী করে করব। আমার নেক্সট ভিডিওটা থাকবে ডিসক্রিপটিভ পেপার নিয়ে, যে আপনারা কিভাবে ডিসক্রিপটিভ পেপারটাকে ভালোভাবে লিখতে পারেন। ওর জন্যও কিছু কিছু ট্রিক আছে যেটা আপনাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে, হোপফুলি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।